নমস্কার, শুরু করছি অবিশ্বাস্য ঘটনা। আমি তোমাদের বন্ধু পিয়ালি। শনিবার রাত 10টা, মানে অবিশ্বাস্য ঘটনার একটি নতুন এপিসোড। বন্ধুরা, তোমরা যারা আমাকে ঘটনা লিখে পাঠাতে চাও অবশ্যই মেল করো obishasho.ghotona@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিতে পারো। আমি নিয়ে চলে আসব তোমাদের জীবনে ঘটা অবিশ্বাস্য ঘটনা। আজ কথা না বাড়িয়ে চলে আসছি ঘটনাতে। আজকে যে ঘটনাটি বন্ধুরা তোমাদেরকে বর্ণনা করতে চলেছি, সেই ঘটনাটি আমাকে কেউ লিখে পাঠায়নি, এটা আমার তার মুখ থেকে শোনা, যাকে বলতে পারো এটা আমার সংগৃহীত। আমি এটা বৃন্দাবনে থাকা অবস্থায়, যেমন আমাদের সহযাত্রীদের মধ্যে থেকে একজন তার জীবনে ঘটা একটি ঘটনা আমাকে শেয়ার করেছিল, আমি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি আজ। নাম হচ্ছে কিরণ, মুম্বাই থেকে উনি এসেছিলেন। তিনি বলছেন যে তার জীবনে 2019 সালে ঘটে যাওয়া একটি ঘটনা। 19 সালে ঘটে যায়নি, 19 সাল থেকে শুরু হয়েছে। বর্তমান অবস্থাতেও ঘটনাটির সেরকম কোনো বিরাম চিহ্ন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তো চলে আসছি ঘটনাতে। ঘটনাটি আমাকে যিনি বলেছেন, তিনি বুঝতেই পারছো মুম্বাই থেকে বলেছেন। তিনি একজন মহারাষ্ট্রিয়ান। তিনি আমাকে হিন্দিতে কথাটা বলেছেন এবং হিন্দির মাঝখানেও কিছু কিছু উনি মহারাষ্ট্রিয়ান ভাষায় আমাকে কথা বলেছিলেন। তো আমি সম্পূর্ণটাই বাংলায় তোমাদেরকে শোনাচ্ছি। 2019 সাল, 2019-এর তিনি বৃন্দাবন আসেন প্রথমবার। বৃন্দাবনে এসে যেমন আমরা মন্দিরে যাই দর্শন করতে, বিখ্যাত যে মন্দিরগুলো, বাঁকে বিহারি, বরসানাতে যাওয়া, রাধারানীরকে দর্শন করা, প্রেম মন্দির, নানা রকম কিছু আছে যারা আমরা অনেকেই যেটা গুগলে সার্চ করলেও আমরা পাই। এরকম সমস্ত মন্দির উনি দর্শনে যান। কিন্তু 16 সালে এসেছিলেন যখন তিনি, তার আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। ভীষণ কঠিন এক পরিস্থিতির মধ্যে দিয়ে তারা চলছিলেন। কোনোদিন বৃন্দাবন আসতে পারবেন এটা তারা ভাবতে পারেননি। তিনি তার হাজব্যান্ড এবং তার বড় মেয়ে, ছেলে, পরিবার নিয়ে বৃন্দাবন এসেছিলেন। মোটামুটি একটা খরচা লাগে সবারই, সেরকমভাবেই একটা টাকা তিনি নিয়ে এসেছিলেন। এবার তিনি বিহারিজি যান। বাঁকে বিহারি মন্দিরে গিয়ে তিনি খুব কান্নাকাটি করেন। তিনি বিহারিজিকে দেখে, ওনার মূর্তি দেখে উনি বিহ্বল হয়ে পড়েন এবং তিনি কান্নাকাটি করে বিহারিজির কাছে তিনি অর্থ চেয়েছিলেন, যে আমার যে আর্থিক অবস্থা এতটা খারাপ। তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন কাঁদতে কাঁদতে যে আমার প্রভু এত খারাপ অবস্থা কেন, তুমি কি একটুও শুধরে দিতে পারো না? অতিরিক্তই খারাপ বলে উনি আরও এর সাথে অনেক আকুতি মিনতি করেছেন। তিনি এরপর বিহারিজির মন্দির থেকে উনি বাইরে আসেন এবং বিহারিজির মন্দিরের দর্শন কমপ্লিট করে অন্যান্য মন্দিরে দর্শন করেন, বৃন্দাবন দর্শন করেন। তারপর তিনি বরসানা যান। বরসানার রাধারানীর মেন মন্দির, সেই মন্দিরে তিনি যখন দর্শনে যান, সেখানে গিয়েও তিনি রাধারানীর কাছে একই জিনিস প্রে করেন যে রাধারানী, তুমি আমার আর্থিক অবস্থাটাকে একটু ঠিক করে দাও। আমার ছেলের স্কুল যাবে, তার একটা ন্যূনতম কিছু দরকার খরচার, এবং আমার দুটো মেয়ে, তুমি তো বুঝতে পারছো। যেটা হয়, তিনি খুব কাতর মিনতি জানান রাধারানীর কাছে এবং সেখান থেকে তারা বেরিয়ে চলে আসেন। মন্দিরে উনি বলছেন যে রাস্তা দিয়ে ঢুকেছেন, আরেকটি গেট দিয়ে, বেরিয়ে যাওয়ার গেট দিয়ে উনি বেরিয়ে আসেন এবং মন্দিরটার পেছন দিক থেকে যখন ঘুরে আসছেন, মানে সিঁড়ি দিয়ে নামার জায়গাতে
কেউ দেখতে পায় না, ওখানে একটা 500 টাকার নোট পড়ে থাকে। আশপাশে চারিদিকে অন্যান্য লোকজনকে দেখায় যে দেখুন টাকাটা কি আপনাদের কারোর? কেউ কিছু বলে না এবং তারা নোটটার দিকে তাকায়, চলে যায়। তো অনেক কিছু ভেবেচিন্তে নোটটা আমি তুলে নিই এবং নোটটা আমি ভালো করে এপাশ ওপাশ ভালো করে দেখি, যে একজনকে দেখাইও যে এটা নকল নোট নয় তো, বা কোনো রকম কোনো কিছু খারাপ কিছু নয় তো। দেখলো যে না, নোটের কোনো সেরকম কিছু নেই। নোটটা তুলে নেয় এবং নোটটাকে তিনি প্রণাম করে নেন। প্রণাম করে মনে মনে খুব আনন্দিত হন এবং রাধারানীকে ওখানে থ্যাংক ইউ বলে আসেন। যে উনি বলেন, মানে লক্ষ্মী দেবীর দরবারে মহালক্ষ্মী পেয়ে গেছি, নিশ্চয়ই এটা কোনো সংকেত। তো উনি টাকাটাকে নিয়ে আসেন। বাড়িতে এসে এরকম করে উনি ওনার যাত্রা কমপ্লিট করেন। কমপ্লিট করে তিনি একদম মুম্বাই গিয়ে পৌঁছান, নিজের বাড়িতে যান এবং বাড়িতে যাওয়ার পর ওই টাকাটা একটা ফ্রেম করিয়ে ঠাকুরের আসনে রেখে উনি পুজো করা শুরু করেন। পুজো করা বলতে লক্ষ্মী দেবীর যেমন লক্ষ্মী গণেশ পুজো হয়, সেরকম লক্ষ্মী গণেশ পুজোর সাথেই উনি টাকাটাকেও একটুখানি ধূপ দ্বীপ দেখিয়ে দেন। এবং এই ধূপদীপ দেখানোর পর প্রথম দিনে উনি ধূপদীপ দেখিয়ে উনি আরতি করে প্রে করেছেন যে আমার যে আর্থিক অবস্থা একটু চেঞ্জ হলে খুব ভালো হয়। এবং এইটা বলে বেশি দিন না, হয়তো সকাল সন্ধ্যা এরকম উনি ওনার নিয়ম অনুযায়ী পুজো করেছেন। তার পরবর্তী 3 দিন বাদে ওনার হাজব্যান্ডের একটা ইন্টারভিউ কল আসে ওনার মোবাইলে। ওনার হাজব্যান্ড যান, যখন যান ওনার তো মনে সব দিক থেকে একটা মানুষ হেরে গেলে যেটা হয়, যে আর্থিক পরিস্থিতি খারাপ হয়ে গেছে বা কোনো কিছু ভালো চলছে না, তার সেই সব জায়গা থেকে ভেঙে গেলে যেটা হয় যে কোনো কিছুর প্রতি আর বিশ্বাস থাকে না। এই কিরণ যিনি, উনি বলছেন যে আমি বলি না না, কিছু বিশ্বাস রাখো, ভালো হবে ঠিক। তো ওনার হাজব্যান্ড যান এবং ওনার যে হাজব্যান্ডের একটা ছোট দোকান ছিল যেটা চলতো না বলেই চলে, তিনি বলেন যে আমি চাকরিতে ওখানে যাব ইন্টারভিউ দিতে, জবে গিয়ে ইন্টারভিউ দিয়ে এসে আমি বাড়ি ফিরবো না, আমি আমার চলে যাব দোকানে, আমি দোকানেই গিয়ে কাজ করব। তো বললেন যে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ছেলেকে তিনি বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। মেয়ে ওইখান থেকেই স্কুল যাতায়াত করছে, যে স্কুল যাতায়াত করছে মানে সেই সময় স্কুলে গেছে, এরকম ওনার লাইফটা চলছে। আর ওনার হাজব্যান্ড যায়। হাজব্যান্ড বিকেল 3টে নাগাদ হঠাৎ কল করেন, করে বলেন যে তুমি বাড়িতে আছো? যদি বাড়িতে থাকো আমার জন্য রান্না করো, আমি আসছি, আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে। উনি বললেন যে হ্যাঁ, তো মানে ওনার হাজব্যান্ডকে হ্যাঁ চলে আসতে বলেন এবং বলেন আমি এখনই পরোটা বানিয়ে রাখছি, আপনি আসুন, মানে ওনাকে হাজব্যান্ডকে বাড়িতে আসার জন্য উনি বলে দেন। এবং উনি একটু অবাকই হন, বলেছিল তো দোকান যাবে, কিন্তু দোকান না গিয়ে চলে আসছেন, নিশ্চয়ই কোনো কিছু ব্যাপার ট্যাপার হয়েছে, দেখা যাক কী হয়েছে। কিছু ভাবেনি, ওইভাবেই তিনি পরোটা তৈরি করতে উঠে যান এবং ওনার হাজব্যান্ড যথারীতি 20 মিনিটের ভেতর বাড়ি আসেন এবং একটা লাড্ডুর প্যাকেট নিয়ে আসেন। বলেন চাকরিটা আমি পেয়েছি, আমার পেমেন্টটাও ভালো পেমেন্ট। এবং তিনি যে লাড্ডুটা আনা হয়েছিল তা ঠাকুরের স্থানে রাখেন এবং ওটাকে সন্ধ্যাবেলায় পুজো করে তারপর বাড়িতে সকলে খায়। এবং তিনি বলছেন যে আমি খুব খুশি হয়ে গেছি পিয়ালি, যে আমার হাজব্যান্ডের চাকরি হয়েছে এবং আমার মেয়ে, আমরা সবাই মিলে ডিসিশন নিলাম, মানে বড় মেয়ে মিলে ঠিক করে নিল যে কি বলে, দোকানটা বড় মেয়ে আর উনি একসাথে দোকানে বসে দোকানটাকে চালাবেন আর ওনার হাজব্যান্ড অফিসে জব করবেন। সব কিছু সুন্দরভাবে চলতে শুরু করে দেবে এবং ছেলেকেও 2 দিন বাদে বাপের বাড়ি থেকে নিজের কাছে এনে নিজের কাছেই রেখে স্কুল পাঠাবেন। খুব ভালো। এই রকম উনি চাকরিটার ঠিক প্রথম মাসটা যাওয়ার পর যখন পেমেন্ট হয়, সেই পেমেন্টের টাকাটা দিয়ে তিনি
পুরোপুরি বলছেন যে পিয়ালি, মনে করো আমি যদি 2,000 টাকা পেয়ে থাকি, 2,000 টাকার মধ্যে এই 500 টাকা দিয়ে আমি এইটা করব, 500 টাকা দিয়ে ওটা করব করে উনি আলাদা আলাদা করে রাখেন। বিজনেসের জন্য উনি কতটা ইনভেস্ট করবেন, তারপরে ওনার মেয়ের জন্য কতটা করবেন, সংসার খরচায় কতটা থাকবে, যাতায়াতে কত খরচ থাকবে, এগুলো সব রেডি করা হয় যে আলাদা আলাদা করে। বিজনেসের যে জিনিস কাঁচামাল কিনতে উনি যেদিনকে বেরোচ্ছেন, ওনার মেয়ে আর কিরণ নিজে বেরোচ্ছে যে টাকা নিয়ে আজকে মার্কেট থেকে জিনিস তুলে দোকানে রাখবে। বলছে, পিয়ালি, আমি জানি না কোন সময় কোন মুহূর্তে কিভাবে বেরোলাম, আমি হঠাৎ বেরোতে গিয়ে অটো স্ট্যান্ডে অটো ধরতে যাব, আমি জাস্ট পড়ে যাই মানে খুব যে জোরে পড়ে যাই তা না, যাকে বলে আমি বসে পড়লাম। আমি ওই বসলাম, উঠতে পারছি না, আমার হাঁটুটা খুলে গেছে। সবাই মিলে, অটোওয়ালারা, অটো স্ট্যান্ডের ভাইরা সবাই মিলে তোলে আমাকে, একটা গাড়ি ধরে মানে গাড়ি ভাড়া করে দেয়, ট্যাক্সি ভাড়া করে আমাকে দৌড়ে নিয়ে চলে যাওয়া হয় হসপিটালে। আমি হসপিটালে গিয়ে এক্স-রে করাই, এক্স-রে করিয়ে ঠরিয়ে নিয়ে দেখলাম পায়ের অবস্থা খুব খারাপ। বললো ইমিডিয়েট এটাকে প্লাস্টার করলে হবে না, অপারেশন করাতে হবে। আমার অপারেশন হলো, অসহ্য যন্ত্রণা, অসহ্য কষ্ট, পায়ের মধ্যে লোহার রড ঢুকিয়ে রাখা, এবং আমাকে সেই জিনিসটা উনি বলছেন যে পায়ে যখন স্ক্রু দিয়ে টাইট করা হচ্ছে, একটা লোহার জিনিস ঢুকছে না, যেমন আমরা দেয়ালে ফুটো করি, ওই যে ফুটো করাগুলো, ওই যে ফিলিংস ওনার ভেতরে ছিল। উনি খুব কষ্ট করে কাঁদতে কাঁদতে বলছেন, পিয়ালি, আমি খুব কষ্ট সহ্য করেছি, ওই যে কয়েকটা মাস আমার কাছে ভীষণ কষ্টের। তারপর উনি বাড়ি আসেন। সোজা হয়ে যে হাঁটেন তা না, অনেকটা দিন সময় যায়, 19 ক্রস করে যায়, 20-তে আসেন। তারপর তো লকডাউন শুরু হয়, ওটার একটা আলাদা ঝামেলা। ওই লকডাউনের ভেতরেও একদিনকে ওনারা বাজারে গেছেন টেস্ট করাতে, যে ওনাদের মানে করোনার সময় ওনাদের ঠান্ডা লেগে যায়, তো করোনার যে টেস্ট হয় ওনারা সেই সময় করতে যায়। করা কমপ্লিট হয়ে গিয়ে উনি যখন বেরোচ্ছেন, সেই সময় উনি আবার পড়ে যান। পড়ে গিয়ে ওনার এবারে কোমরে চোট লাগে, সেম কেস। এমনই চোট লাগে, এই দিকে চারিদিকে করোনায় বন্ধ, কোনো হসপিটাল ঠিক মতন নিচ্ছে না। অনেক কষ্ট করে তিনি একটা হসপিটালে নিজেকে দেখানোর জায়গা পান। বলছেন উনি, পিয়ালি, কাকে বলে ভয়, আমার পাশের বেডে করোনার পেশেন্ট শুয়ে আছে, আমার যে কোনো মুহূর্তে হতে পারে। এদিকে আমার কোমরে প্লাস্টার করা নিয়ে করেছিল, মানে আমাকে শুয়ে থাকতে হবে বেডে, এরকম অবস্থায় রয়েছি। আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড বন্ড সই করে দেন, এবং করে আমাকে বাড়িতে নিয়ে এসে ঘরে ট্রিটমেন্ট করার জন্য পুরো শুয়ে রাখা হয়। প্রচুর টাকা খরচ হয়ে গেল। হ্যাঁ, আমি মানছি, এত টাকা যে খরচ হয়েছে, সব টাকা জোগাড় হয়েছে, সব টাকা আমার হাজব্যান্ড দিয়েছে। এমনকি তখন তো দোকানটাও বন্ধ, কিন্তু টাকা কোথা থেকে এসছে, কিভাবে এসছে জানি না, কিন্তু টাকা এসছে। পিয়ালি, এটা শেষ হয়নি। আমার এর পরবর্তী আমার পেটে আরেকটা অপারেশন হয়, বড় বড় অপারেশন। নানা রকম কিছুভাবে আমি চলতে পারছি না। এমন কোনো বছর যাচ্ছে না যে বছরটা চোখের জল ফেলতে হচ্ছে না। কী কারণে? শুধু শরীর। কখনো পা ভাঙছে, কখনো কোমর ভাঙছে, কখনো পেটে অপারেশন হচ্ছে, কখনো ডান হাত পড়ে ভেঙে যাচ্ছে। পিয়ালি, আমি ভালো নেই, এত খারাপ অবস্থায় আছি, আমি জানি না কেন। তো এখানে এসে বৃন্দাবনে এত বছর বাদ, বলছে আমি গত বছরও বৃন্দাবন এসেছি, সবই এসেছি,
আমি অনেক লোককে জিজ্ঞাসা করেছি কেন আমার এরকম হচ্ছে, মুঝসে কौन सा ভুল हो गया है, क्या हुआ है। তো এই কথা বলতে বলতেই হঠাৎ করে টাকাটার কথা নিয়ে উঠে আসে এবং আমাদের সাথে আরও অন্যান্য যেসব যাত্রীরা ছিল তারাও বলে ওঠে যে তুমি ওই 500 টাকাটা নিয়ে কোথাও মন্দিরে দান করোনি। তো পাশে আরেকজন उषा বৌদি বলে আরেকজন ছিলেন, উনি বলে ওঠেন आपको पहले ही वो पैसा जब मिला था उस पैसे को किसी मंदिर में दान करना चाहिए था, क्योंकि ऐसा पैसा कहीं से उठाया नहीं जा सकता। उठाने के बाद দান দেওয়া মানে দান দেওয়াটা উচিত ছিল, এটা উনি বলতে চাইছেন। কারণ এমন পয়সায় হায় লেগে থাকে। মনে করুন যে এটা আমি যার কথা বলছি এটা উষা বৌদির কথা বলছি। উষা বৌদি ওখানে উনি বলছেন যে মনে করুন আমি আজকে বেড়াতে এসেছি, আমার কাছে টাকা পয়সা খুব কম, আমার একটা টাকা পকেট থেকে পড়ে গেছে, আমার ভেতরে একটা খারাপ লাগবে না যে আমি এতগুলো টাকা নিয়েছিলাম, আমার এই টাকাটা খুঁজে পাচ্ছি না, কোথায় গেল, কি হলো, একটা জিনিস হবে। হ্যাঁ ঠিক আছে ছাড়ো। এবার যদি আমি কোনো গরিব মানুষ হই, আমার টাকাটার মধ্যে একটা থাকবে যে ইস আমি কত কষ্ট করে নিয়ে এসেছিলাম, জোগাড় করেছিলাম, সেই টাকাটা পেলাম না, টাকাটা হারিয়ে গেল। এই যে একটা কষ্ট, ওই কষ্টটা আপনি তুলে নিয়েছেন। এবার যদি ওটা দান করে দিতেন হয়তো ওই জিনিসটা, ওই হায়টা আপনার সাথে যেত না। এটা উষা বৌদির বলা মানে কথা, ওনাকে সাজেশন দিল। তখন আমাদের পাশে আমাদের ওই অটোতে যাওয়া আরেকজন ভদ্রমহিলা ছিলেন, তিনি বলে ওঠেন যে না শুধু এরকম নয়, আমরা শুনেছি এরকমভাবে অনেকে আছে যার বাড়িতে অনেক সময় কেউ ভুগছে, প্রচণ্ড রোগে ভুগছে, বড়সড় রোগে ভুগছে, তার হয়তো বাঁচার আশা নেই বা কিছু একটা ব্যাপার আছে, তো তখন অনেক সময় নানা রকম গুনতুক বা টোটকা করে, যেমন হচ্ছে যার যত বড় রোগ হয় সে একটা বড় নোট নিয়ে তার মাথার ওপর থেকে ঘুরিয়ে নেয় এবং ওই টাকার নোটকে বলা থাকে যে এনার মাথার উপরে থাকা কোনো খারাপ কিছু বা এনার জীবনে থাকা খারাপ কিছু যেন এই টাকার মধ্যে আসে, এবার সেটা উনি বাইরে কোথাও ফেলে দেন। এবার নোটটা যার হাতে যায় সে ওই রোগটাকে বা ওই সমস্যাটাকে তুলে নেয়। সমস্যাটা আপনার বাড়িতে হয়তো প্রবেশ করেছে, টাকাটাকে আপনার বাড়িতে দিয়ে দেওয়াটা মানে নিয়ে না গিয়ে আপনার এখানে দান করে দেওয়া দরকার ছিল। শুধু এরকম করে এক একজন এক একটা সাজেশন দেয়। উনি এই সাজেশনটা শুনে বলে যে পিয়ালি আমি টাকার নোটটা ফেরত দিতে চাই না, কারণ নোটটা আমার মানছি নোটটা আমার কোনো ভালো করতে হয়তো পারেনি, কিন্তু আমার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সলভ করেছে, কিন্তু ওইভাবে নয়, হয়তো অন্য একটা সমস্যা দিয়েছে, তবুও মন থেকে ওই নোটটাকে বাড়ি থেকে বাইরে বার করতে চায়নি। তারপরে ওনারই আরেকজন পাশে থাকা তিনি বলেন যে তাহলে একটা কাজ করো, ওই যে টাকার নোটটা তুমি পেয়েছো মানে 500 যে পাওয়া গেছে সেই 500ই তুমি অ্যামাউন্ট তোমার কাছে এখন যদি বর্তমানে থাকে, বলে যদি কোনো প্রবলেম না থাকে তুমি যে বারসানার মন্দিরে গিয়ে যেখান থেকে পেয়েছিলে হয় ওখানে ছেড়ে দাও, নাহলে রাধারানীর কাছে গিয়ে তুমি টাকাটা দিয়ে দাও, দিয়ে তুমি বলো যা করেছি আমি ভুল করেছি, আমি যে অ্যামাউন্টটা নিয়ে গেছিলাম আমি সেটা তোমায় দিয়ে গেলাম, আমার মাথার উপরে এই যে শারীরিক কষ্ট, এই যে मतलब कुछ बुरी बलाएं हो तो वो टल जाए, মানে আমি অজ্ঞানী আছি, আমি জানি না, আমাকে তুমি ক্ষমা করো। তো তারপরের দিনকেই ওই কিরণ যিনি ছিলেন উনি চলে যান, মানে পরদিন সকালবেলায় অটো ধরে উনি বারসানা যান, বারসানায় পৌঁছান এবং তিনি রাধারানীকে প্রে করে আসেন। প্রে করার পর আমরা সবাই মুম্বাই যাই এবং আমাকে উনি মুম্বাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমাকে দেন। তো দেন বলতে আমরা একসাথে ছিলাম ওখানে, ওইভাবে দেননি, মানে আমরা যখন ঘুরতে গেছিলাম যাতে কেউ হারিয়ে না যায়, একই সাথে যাতে অটোতে উঠতে পারি তার জন্য কন্ট্যাক্ট নাম্বার আমাদের দিয়েছিলেন। এবং পরবর্তীকালে এইসব মানে আলোচনা হওয়ার পর একটা হৃদ্যতা বা চেনা জানা হয়ে গেলে যেরকম হয়, একই সাথে একই দিনে মানে ট্রেনে ওঠা, তারপরে উনি মুম্বাইয়ের পথে পাড়ি দেন।
ঠিক 1 মাস কেটে যাওয়ার পরবর্তী একদিনকে এই কিরণ আমাকে ফোন করে এবং ফোন করার পর আমাকে বলেন যে শারীরিক কষ্ট বা কিছু একটা ছিল, ওটার থেকে উনি রিলিফ পেয়েছেন। এতদিন পর্যন্ত যে অ্যাক্সিডেন্টগুলো ঘটেছে, এর অ্যাক্সিডেন্টের সাথেও কিছু একটা এমন ছিল উনি ঘরের ভেতরে অনুভব করতেন যে কিছু আছে, কোনো একটা কিছু যেন ওনাকে ঘরের মধ্যে থেকে সবসময় দেখতো, সবসময় ফলো করছিল, যেন মনে হতো কোনো সিসিটিভি যেন ওনার পিছনে লাগানো আছে। সেইটা নেই মনে হচ্ছে, ঘরটা যেন কেমন হালকা লাগছে। কেন, কি কারণে, কি হালকা লাগছে? বলছে পিয়ালি মেরে পাস कोई शब्द नहीं है, तुम्हें समझा भी नहीं पाऊंगी। জানানোর পর আমি ওনাকে বলি যে আমি এরকম একটা ঘটনা বলি বা এরকম একটা চ্যানেল আমার আছে, আমি কি তোমার ঘটনাটাকে বলতে পারি? তো আমি একটা পারমিশন করাই এবং উনি বলেন যে অনায়াসে উনি পারমিশন দেন যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি যে ভুলটা করেছি যদি কেউ জানে বা এরকম ধরনের কারো কিছু হয়, সে হয়তো এই ঘটনা থেকে কিছু তো শিক্ষা নেবে, হয় সেই টাকাটাকে নিয়ে বা কিছু একটা পেলে কি করবে, তিনি অন্তত এই ঘটনা শুনে একবার ভাববেন কি করা উচিত, নেওয়া উচিত কি নেওয়া উচিত নয়। তাই বন্ধুরা, কিরণের মুম্বাই থেকে বলা এই ঘটনাটি আজ তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। কেমন লাগলো একবার জানিও। আজ ঘটনা এইটুকুই। সুতরাং কোনো জায়গায় পড়ে থাকা কোনো সোনার গয়না বা টাকা পয়সা যাই হোক, যদি কখনো তোমরা পেয়ে থাকো, তোমাদের সাথে কি ঘটেছে আমাকে শেয়ার করতে পারো। এই কিরণের মতন কি তোমাদের সাথে কোনো খারাপ কিছু ঘটেছে, নাকি কোনো কিছু ভালো ঘটেছে? অবশ্যই জানিও। জানানোর জন্য অবিশ্বাস্য.ঘটনা@gmail.com-এ মেল করতে ভুলো না, বা ডেসক্রিপশানে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো। ফিরে আসবো সামনের শনিবার আরও একটি বৃন্দাবনে শোনা অন্য একটি ঘটনা নিয়ে। নমস্কার। শুরু করছি অবিশ্বাস্য ঘটনা। আমি তোমাদের বন্ধু পিয়ালি। শনিবার রাত 10টা।